আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ছোট্ট খুদে খুদে প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেক দিন যাবৎ তোমরা অনলাইন ক্লাসের জন্য অপেক্ষা করছো। ক্লাস 4-এর বিজ্ঞান ক্লাস অনেক দিন ধরে দেওয়া হয় না, তাই না? হ্যাঁ, আমি তোমাদের আজকে আমাদের অনলাইন ক্লাসে, যেটা তোমাদের স্কুল শেখ দে আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত হয়, তোমরা জানো এটা তোমাদের জন্যই হয় এবং তোমরা এই ক্লাসগুলো দেখে অনেক মজা পাচ্ছ, আনন্দ পাচ্ছ, উপকৃত হতে যাচ্ছ, উপকৃত হচ্ছ, পরীক্ষায় সুন্দর করে লিখতে পারছো। তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। তোমাদের সবাইকে প্রথমে জানাচ্ছি স্বাগত। কেমন আছো? ভালো তো? চলো ক্লাসটি শুরু করি তাহলে। শুভেচ্ছা তো পর্ব শেষ হয়ে গেল, তাহলে এখন শুরু হচ্ছে ক্লাস নেওয়া। চলো ক্লাসটি নিই। তবে ক্লাসটি নেওয়ার আগে তোমাদের সবাইকে আমি যে প্রললিত শুভেচ্ছাও জানিয়ে নিচ্ছি। বাসায় থেকো, এখনকার বৃষ্টিতে কিন্তু ভিজো না, কারণ এখনকার বৃষ্টিতে ভিজলে আমার মা মানে তোমাদের নানু বলে এই বৃষ্টি নাকি খারাপ, জ্বর হয়ে যেতে পারে। তাই জ্বর যেন না হয় সেই জন্য তোমরা বৃষ্টিতে কিন্তু ভিজবে না, বৃষ্টির সময় বাসায় থাকবে এবং নিজেদের পড়াশোনায় মনোযোগী হবে। পরবর্তী স্লাইডে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা জানো যথারীতি? এখানে থাকে হচ্ছে পরিচিতি পর্ব। আমার নাম তো জানোই তোমরা, জেবা আক্তার ম্যাডাম। জেবা ম্যাডাম তোমাদেরকে কোন বিষয়ের ক্লাস নেয়? চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়। মনে আছে তো? আশা করি আছে। সেই বিজ্ঞান বিষয়ে আজকের পাঠটি হবে দ্বিতীয় অধ্যায় নিয়ে, যে অধ্যায়ের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ ও প্রাণী। আর আমরা মূলত তোমাদের শীট বেসিক্যালি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এখানে শীটের প্রশ্নভিত্তিক ক্লাস এটি, সংক্ষিপ্ত প্রশ্ন 2, 3, 5, 8 এবং 8 নম্বর রচনামূলক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ে যে অংশগুলো তোমাদের শীটের কোশ্চেন দেওয়া আছে, সেই শীটের কোশ্চেনগুলি আমি তোমাদেরকে এখন একে একে আলোচনা করব। চলো ক্লাসে চলে যাই। আমরা প্রথমেই এই ক্লাসটা শেষে তোমরা কোন কোন বিষয়গুলো উত্তর দিতে পারবে, কোন বিষয়গুলো আম্মু, আঞ্জি, নানু, দাদু জিজ্ঞেস করলে যে আজকের ক্লাসটা দেখার পর তুমি কি কি বিষয়গুলো শিখলে বা ম্যাডাম তোমাকে কি কি পড়া আজকে শেখালো, সেই বিষয়গুলো তুমি বলতে পারবে। চলো সেই বিষয়গুলো জেনে নিই। তুমি আজকে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য লিখতে পারবে। আজকের ভিডিও ক্লাসটা দেখার পর তুমি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সুন্দর করে পার্থক্য বলতে পারবে। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক প্রভাবও ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই আমি এর সাথে নেতিবাচক প্রভাবটাও তোমাদের সাথে ব্যাখ্যা করব। মরুভূমির পরিবেশে উট কিভাবে বেঁচে থাকে তা বলতে পারবে। তো আমরা তাহলে আজকে এই 3টি শীটের এই 3টি প্রশ্ন, সাথে আরেকটি মজার প্রশ্ন আছে, সেটি শেষে বলবো, সেটিরও উত্তর তোমরা দিতে পারবে। তাহলে আমরা কি কি পারবো? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য, উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব এবং মরুভূমির পরিবেশে উট কিভাবে বেঁচে থাকে তাও বলতে পারবো। মূলত আমরা 3টা প্রশ্নের পাশাপাশি আরও কিছু গোটাকার প্রশ্নের উত্তরও আমরা ইনশাল্লাহ দিতে পারবো। চলো চলে যাই মজার এই ক্লাসটি শুরু করার জন্য। বিজ্ঞান মানেই মজার ক্লাস এবং চিত্রের ক্লাস। চলো চলে যাই পরবর্তী ক্লাসে। আচ্ছা, এই ছবিগুলো দেখো তো এবং দেখে মনে মনে কি কি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। এইটা একটি উদ্ভিদ বা গাছের ছবি। গাছ আমরা সবাই চিনি, তাহলে সেই গাছের ছবি এখানে দেখো তো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যে গাছটার যে ছবিটি দেখতে পাচ্ছ, গাছটির বিভিন্ন অংশ কিন্তু আবার চিহ্নিত করা যায়। চলো আমরা গাছের বিভিন্ন অংশগুলো একে একে চিনে নিই। এই যে সুন্দর গাছ, এই গাছটির এই যে মাটির নিচে যে অংশটা দেখছো, এটি হচ্ছে গাছের মূল। মাটির নিচে, তাহলে গাছের বা উদ্ভিদের মাটির নিচে যে অংশটি থাকে সেটাকে আমরা কি বলবো প্রিয় শিক্ষার্থীরা? মূল। গাছের উপরে এই যে দণ্ডাকার যে অংশটার উপর পাতা, ফুল, ফল সবটা আছে, এটাকে একত্রে বলা হয় বিটপ। আর এই বিটপের মধ্যে যে লম্বা সবুজাকার যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কাণ্ড। হলুদ যে অংশটা দেখছো, এটা হচ্ছে ফুল। আমরা ফুল দেখেই চিনে ফেলি, সুন্দর ফুল। এটা হচ্ছে ফল লাল রঙের। আর এই সবুজ যে অংশগুলো
শিক্ষার্থীরা? তাহলে একটা উদ্ভিদের কয়টি অংশ আমরা জানতে পারলাম? মূল, কাণ্ড, ফুল, ফল, পাতা। প্রিয় শিক্ষার্থীরা, মূল দিয়ে গাছ কি করে? মূল দিয়ে এই গাছ কিন্তু মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখে, দৃঢ় করে আটকে রাখে, যাতে গাছ হেলে না যায়, গাছটা ঝড়ে ভেঙে না যায়, এই কাজগুলো সে করে। আর কাণ্ড, সে দেখো উদ্ভিদের যে বাকি অংশগুলো আছে, পাতা, ফুল, ফল, এগুলোকে সে ধারণ করে আছে। আর সেকেন্ডলি ফুল তো জানোই, উদ্ভিদের জন্য ফুল সৌন্দর্য বর্ধকারক, ফুল থেকেই ফল হয়, আগে ফুল ধরে তারপর ফল হয়। ফল আমাদের শক্তি, আমরা খেয়ে থাকি, উদ্ভিদের ফল খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি। পাতা কি করে? দেখো পাতা কি করে, পাশের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে উদ্ভিদের মূলে নিচে থাকা পানি, এই পানি মূলরম দিয়ে শোষণ করে গাছে যাচ্ছে, এখান থেকে সূর্য আলো পড়ছে, আর উদ্ভিদ কি করছে? সারের সংশ্লেষণের প্রক্রিয়ায় এই পাতায় কি করছে? খাদ্য তৈরি করছে। তাহলে উদ্ভিদ পাতাতে কি করে প্রিয় শিক্ষার্থীরা? খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ কি করতে পারে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এটা কিন্তু আর কেউ পারে না। প্রাণীরা কি পারি? আমরা কি আমাদের নিজেদের খাদ্য তৈরি করতে পারি? এখন তুমি বলতে পারো মা তো রান্না করে, তাহলে আমাদের নিজেদের খাদ্য তো আমরা নিজেরাই তৈরি করি, তাই না? না প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমার মা রান্না করে, কিন্তু যার জন্য শাকসবজি, ফলমূল বা তেল যাই বলো না কেন, সব কিছুই কিন্তু আসে কোথা থেকে? উদ্ভিদ থেকে। তাহলে মানে উদ্ভিদ আমাদের খাদ্যের যোগানদাতা। আরেকটা জিনিস এখানে দেখো, আমরা লজ্জাপতি নামে একটা বিশেষ গাছের নাম শুনেছি। দেখো এখানে লজ্জাপতি গাছ আছে, এই যে গাছ সেন্সিটিভ প্লান্টস। এটা হোয়াট ইজ দ্য নেস্টিভ মুভমেন্ট ইন প্লান্টস। এই গাছটির সবচেয়ে সেন্সিটিভ জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা যখন লজ্জাপতি গাছকে স্পর্শ করি, তখন এই যে খোলা যে পাতা ছিল, এই খোলা পাতাটা বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমরা বুঝতে পারি উদ্ভিদ কিন্তু আসলে সারাদান করে, যেটা হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু এই উদ্ভিদের ক্ষেত্রে সেটা স্পষ্ট বোঝা যায়। উদ্ভিদ কি করছে? এখানে তুমি লজ্জাপতি গাছটাকে হাত দিয়ে স্পর্শ করা মাত্র সে কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে সে স্পর্শে সাড়া দিচ্ছে, সেন্সিটিভ সে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখি কি সম্পর্কে আছে। এখানে ছবিগুলো লক্ষ্য করো, এগুলো সব প্রাণী। ওখানে আমরা আলোচনা করেছিলাম সব উদ্ভিদ নিয়ে, এখানে প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাণী হিসাবে এখানে আমি তোমাদেরকে একটি মানুষের ছবি দিয়েছি। এখানে একটা মানুষের দেখো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দাগ, যে অংশগুলো চিহ্নিত করা আছে। মানুষের মাথা, চুল, কান, ঘাড়, কাঁধ, বাহু, বক্ষ, বগল, কনুই, হাত, পিঠ, কোমর, কোমরের নিচের অংশ যেটাকে আমরা হৃদয় বলি, কুচ্ছ, উলু, পায়ের গোড়া, গোড়ালি, পায়ের তলা, পায়ের পাতার গোড়া, এদিকে হচ্ছে পেট, নাভি, রেচন অঙ্গ, হাঁটু, পায়ের মধ্যভাগ, উপরি পাতা, পায়ের নোখ, টাকনো, পা, বুড়ো আঙুল, পায়ের পাতা। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই মানুষের প্রাণীর আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি, কিন্তু উদ্ভিদের কি এরকম মাথা আছে, পা আছে, হাত আছে, নখ আছে, চুল আছে? নাই। তাহলে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে আমরা এই দুটো চিত্রের মাধ্যমে কি বলতে পারি? উদ্ভিদের বিভিন্ন অংশ আছে, কিন্তু প্রাণীর অঙ্গের বা শরীরের বিভিন্ন অঙ্গ আছে, যে অঙ্গগুলো দিয়ে সে এক একটা কাজ করে। যেমন হাত, দেখো আমি হাত দিয়ে লাঠিটা ধরে রাখছি, হাত নাড়াচ্ছি। আবার দেখো এই হাত দিয়ে আমি তোমাদের এই বইটা ধরে রেখেছি। আবার আমার দেখো আমি কান দিয়ে যে আমি যে কথা বলছি সেগুলো শুনতে পাচ্ছি। চোখ দিয়ে আমি দেখছি, মুখ দিয়ে আমি কথা বলছি। আমি আর পা দিয়ে আমি যে হেঁটে তোমার দেখো ক্যামেরার সামনে আসছি, আবার ক্যামেরার পিছনে যাচ্ছি। তার মানে আমার বিভিন্ন অঙ্গ বিভিন্ন কাজে আমাকে সহায়তা করছে। কিন্তু উদ্ভিদের ওগুলো অঙ্গ নয়, ওগুলো তার বিভিন্ন অংশ, পার্ট। আর এগুলো হচ্ছে তার অঙ্গ, যে অঙ্গ এক একটা কাজ করে দিচ্ছে। এবার আমরা পরের চিত্র দেখব। আমরা এর আগের চিত্রটাতে একটু যাই প্রিয় শিক্ষার্থীরা। এর আগের চিত্রটাতে আমরা দেখেছি এখানে উদ্ভিদ পাতার সাহায্যে সূর্যালোক, পানি দিয়ে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে সালের সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। কিন্তু আমরা শক্তি কোথা থেকে পাই? আমরা এক গ্লাস দুধ খাই, শক্তি পাবো। আপেল খাই, শক্তি পাবো। আঙুর খেলে শক্তি পাবো। মাংস, ডিম, এই যে জম দিয়ে রুটি বানালে, মানে আটার রুটি,
নুডলস, সবজি, এগুলো খেলে আমরা শক্তি পাই। তাহলে এই সবগুলো জিনিস কোথা থেকে আসছে? উদ্ভিদ থেকে আসছে। তাহলে আমাদের খাদ্য আমরা নিজেরা তৈরি করতে পারি না, আমরা কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আমাদের খাদ্য আমরা নিজেরা তৈরি করতে পারি না, আমরা খাদ্য থেকে শক্তি পাই, আর এটা হচ্ছে তোমাদের কি? উদ্ভিদ থেকে আমরা পাই। দেখো এখানে একটা চিত্র দিয়েছি, নারকেল গাছ, এই যে পাখিরা দেখো এখানে বসে বসে খাচ্ছে। তাহলে প্রাণী, পাখি একটি প্রাণী, সেও খাদ্যটা কোথা থেকে খাচ্ছে? নারকেল গাছ তথা উদ্ভিদ থেকে খাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই যে দুইটা ছবি কম্পারিজন করে যদি দেখি, আমরা গাছটা কিন্তু এভাবে এভাবে দুলতে পারি, কিন্তু সে এক জায়গা থেকে, আমি যেমন এই যে ক্যামেরা আগে পিছিয়ে যাচ্ছে, একটা গাছ কি এরকম আগে পিছিয়ে বা নড়াচড়া করতে পারে? পারে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা চিত্রের কম্পারিজনে আমরা এখন যেই প্রশ্নের অ্যান্সার দিতে পারবো সেটা কি? সেটা হচ্ছে আমরা দিতে পারবো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। আমরা কি উত্তর দিতে পারবো? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। চলো আমরা একে একে পার্থক্যগুলো দেখে নেই। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য প্রথমেই আছে, উদ্ভিদ এদের মূল, কাণ্ড ও শাখা প্রশাখা রয়েছে, তাই না? আমরা আগে দেখেছি উদ্ভিদের কি রয়েছে? মূল, কাণ্ড, শাখা প্রশাখা, অর্থাৎ তার বিভিন্ন অংশ রয়েছে। আর প্রাণীদের হাত, পা, চোখ, নাক, কান, মুখ ইত্যাদি রয়েছে। আর উদ্ভিদের তো নাক, কান, চোখ নেই, কিন্তু আবার আমাদের মূলও নেই। আমাদের হাত, পা, চোখ, নাক, কান এগুলো আছে, আর উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, পাতা এগুলো আছে, কিন্তু আমাদের আবার মূল, কাণ্ড নেই, তাই না? তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারি। উদ্ভিদ এক জায়গা থেকে অন্যত্র চলাফেরা করতে পারে না, সেটা আমি আগেই বলেছি। একটা গাছ ঠাই বছর ধরে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে, মামা বাড়িতে বা নানা বাড়িতে বা দাদু বাড়িতে যাওয়ার সময় একটা আম গাছ যদি কাটা না হয়, যেখানে আমরা দেখে আসি সেখানেই থাকে বছরের পর বছর। কিন্তু আমরা কি করতে পারি? চলাফেরা করতে পারি পা দিয়ে, কেউ ডানা দিয়ে, পাখি যেমন ডানা দিয়ে উড়ে, এরকম আমরা পাখনা ব্যবহার করতে পারি। মাছ তার পাখনা ব্যবহার করে, জলজ প্রাণী মাছ এভাবে এভাবে উড়ে, আর পাখি এভাবে এভাবে উড়ে। তাহলে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে তারা কি করে? চলাফেরা করে। আমরা জানি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেটা আমরা দেখেছি পাতার সাহায্যে সালের সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করে। আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমরা সেটা আগেই বলেছি। আমরা উদ্ভিদ থেকে শাক সবজি, ফলমূল, ধান, গম যা আছে সব আমরা উদ্ভিদ থেকে পাই। আমাদের খাদ্যটা আমরা নিজেরা তৈরি করতে পারি না, উদ্ভিদ থেকে নিয়ে আমরা খেয়ে থাকি। এরা দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণও নিতে পায় না। আমি দেখতে পাই, তুমি দেখতে পাও, বাঘ দেখতে পায়, বিড়াল ছানা দেখতে পায়, কুকুর দেখতে পায়। কুকুর বিবনের খাবারের ঘ্রাণ শুনে শুনে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আবার তারা হচ্ছে শুনতে পায়, আমরা কুকুরের ডাক শুনতে পাই, পাখির ডাক শুনতে পাই, মিউজিক শুনতে পাই, আমরা খাবারের ঘ্রাণ নাক দিয়ে নিতে পারি, কিন্তু উদ্ভিদ সেগুলো পায় না। আবার কোন খাবারটা স্বাদ মজা হয়েছে, কোনটার স্বাদ পচা হয়েছে, সেটাও কিন্তু আমরা বলতে পারি। মূলের সাহায্যে মাটিতে আটকে রাখে, মূল গাছকে মাটির সাথে আটকে রাখে। আমরা ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারি, আমাদের কোথাও আটকে থাকতে হয় না। আমরা ইচ্ছা হলে ডান বাম এদিক ওদিক, সেখানে স্কুলে যদি খোলা থাকতো স্কুলে আসতাম, বাসায় যেতাম, টিচারের বাসায় যেতাম, বেড়াতে যেতাম, এরকম করতাম। কিন্তু এখন আপাতত পারছি না, করোনার কারণে যতই থাকুক সমস্যা, তারপর আমাদের পড়ালেখা চলছে, আমরা শিখতে পারছি, এটি আমাদের কাছে অনেক বড় জিনিস। সেই জন্য ভিডিওগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে। আশা করি এই স্লাইড থেকে তোমরা উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য শিখতে পেরেছো। চলো এবার আমরা কতগুলো ছবি দেখব। এই জীবের উপর পরিবেশের প্রভাবের উপর এই ছবিটা আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এই পরিবেশ ছবিটাতে তোমাদের বইও আছে, দেখো কি কি দেওয়া আছে। একটা গাছ, তাতে কাঠবিড়ালি উঠছে, পাখি কাঠঠোকরাচ্ছে, কাঠবিড়ালি ফল খাওয়ার জন্য যাচ্ছে, মৌমাছি এখানে বাসা বেঁধেছে, এই গাছে বাসা বেঁধে থাকে, পাখির বাসা এখানে আছে, তার মানে পাখি এখানে বসবাস করে, এটা তার আবাসস্থল। এই যে দেখছো একটা কুকুর বা খ্যাকশিয়াল, সে দৌড়ে যাচ্ছে, খ্যাকশিয়ালের মধ্যে দেখা যাচ্ছে সে দৌড়ে যাচ্ছে কোনো শিকারি ধরার জন্য। কচ্ছপ পানিতে বসবাস করে, পাখি এখান থেকে মাছরাঙা সেখান থেকে মাছ ধরার জন্য বসে আছে, কুমির এই পানিতে যাবে খাবার ধরার জন্য, পানির উদ্ভিদ এখানে শাপলা ফুল ফুটে আছে। তাহলে এই যে চিত্রটাতে, এই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বনজ পরিবেশ আছে। এই পরিবেশটাতে উদ্ভিদ যেমন ব্যবহার করছে, প্রাণীও ব্যবহার করছে। প্রাণী তার আবাসস্থল হিসাবে ব্যবহার করছে, পানি পরিবেশের একটি উপাদান। এখানে দেখো শাপলা সেটাকে ব্যবহার করছে, মাটি পরিবেশের একটি উপাদান, সেখানে গাছটা মাটির উপরে হয়েছে। তারপরে হচ্ছে এই যে মৌমাছি, সেই গাছ
পরিবেশের বিভিন্ন উপাদানকে প্রাণী ব্যবহার করে, উদ্ভিদ ব্যবহার করে তার নিজস্ব প্রয়োজন, যেমন আবাসস্থল বলো, তার খাদ্য বলো, পানি বলো বা বিভিন্ন উপাদানকে সে কাজে লাগায়। এই যে কাজে লাগাচ্ছে, এটা সে কি হচ্ছে, উপকৃত হচ্ছে এবং পরিবেশও তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তো এই যে প্রভাবটা, যে প্রভাবটার কারণে পরিবেশের তেমন কোনো প্রভাব হচ্ছে না, ক্ষতিকর হচ্ছে না, বরং পজিটিভ, এই প্রভাবটাকে আমরা বলি ইতিবাচক প্রভাব। ঠিক আছে, তাহলে আমরা ইতিবাচক প্রভাবটা বুঝলাম যে পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নয়। তাহলে আমরা দেখি ইতিবাচক প্রভাবটা কি। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক প্রভাবটা হচ্ছে, পরিবেশ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে, পরিবেশে উদ্ভিদ ও প্রাণী বাস করে এবং এখানে টিকে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে তার খাবার, পানি ও আশ্রয় পেয়ে থাকে। কি কি পায়? খাবার, পানি এবং আশ্রয়। আমরা দেখলাম কাঠবিড়ালি গাছের উপর থাকছে, পাখিটা থাকছে, মৌমাছি বনে বিভিন্ন পাখি বাস করছে, পানিতে কুমির বাস করছে, এইভাবে সে পরিবেশ বাস করছে। মানুষ, আমরা পরিবেশে বসবাস করি, আমরাও তো পরিবেশের মধ্যে বসবাস করছি, আমরা এখানে দালান কোঠা বানাচ্ছি, এভাবে আমরা পরিবেশের উপর কিন্তু কি নির্ভরশীল এবং পরিবেশে পজিটিভলি আমরা ব্যবহার করছি। এবং এগুলো না থাকলে কিন্তু, পরিবেশ যদি সুস্থ না থাকে তাহলে আমরা কিন্তু ক্ষতিকর সম্মুখীন হব। তাহলে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি, চলো আমরা কিছু ছবি ধারাবাহিকভাবে দেখি, কিছু ঘটনার ছবি, কিছু ঘটনার ছবি দেখবো আমরা। এই যে ঘটনাগুলো একে একে আমরা লক্ষ্য করি। দেখো তো এখানে কি হচ্ছে, দেখো এই যে গাছগুলো বাতাসে করছে, আকাশ মেঘে বর্জন করছে, হ্যাঁ, বাতাস খুব জোরে বইছে, এই পরিস্থিতিটাকে তোমরা কি বলো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, আমি জানি তোমরা এটাকে বলো ঝড়। ঝড় আসছে, এটা পরিবেশের উপর একটা কি প্রভাব ফেলে? ভালো প্রভাব ফেলে না খারাপ প্রভাব ফেলে? হ্যাঁ, ক্ষতিকর প্রভাব ফেলে। এবং এই ঝড় বৃষ্টি কেন হয়? বেশি ঝড় বৃষ্টির কারণ পরিবেশের বিভিন্ন উপাদানকে আমরা আমাদের নেগেটিভ কাজে ব্যবহার করছি, আমরা অধিক হারে কি করছি। দেখো তো এই চিত্রটাতে কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো তো এখানে কি হচ্ছে, কি হচ্ছে, এই যে মানুষ গাছ কেটে দিচ্ছে, বন উজাড় করে দিচ্ছে। তাহলে গাছ কাটছে, বন উজাড় করছে, এতে কি হয়? পরিবেশ তার ভারসাম্য নষ্ট করে দেয়। আজকে আমার ছোট বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে, না এগুলো কিসের ছবি? তখন আমি বলছি, দেখো এগুলো মানুষ এরকম গাছ কেটে দিচ্ছে। তখন বলছে, মা ওরা যে গাছ কাটছে এটা তো ভালো না। আমি বললাম, হ্যাঁ বাবা, এটা ভালো না। কারণ এটা ভালো না কেন? কারণ ভালো না কেন? কারণ হচ্ছে এটা পরিবেশের জন্য ভালো না, পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা আরেকটা ছবি দেখি। দেখো দুইটা ছবি পরপর লক্ষ্য করো। এখানে একটা কৃষক বসে আছে, কেন? মাটি চৌচির হয়ে গেছে, ফেটে গেছে, এখন এটা তার জন্য একটা ক্ষতি। এরপরে দেখো এখানে কি হচ্ছে, বন্যা হয়েছে, মানুষ কত কষ্টে বসবাস করছে ঘরের উপরে, এখানে সে গরুগুলো ভেসে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি ভেসে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই খরা, বন্যা, ঝড়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছবিগুলো থেকে কি বুঝতে পারলাম যে খরা, বন্যা অথবা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, এটা পরিবেশের উপর কি প্রভাব ফেলে? নেগেটিভ একটা প্রভাব ফেলে। এবং এই নেগেটিভ প্রভাবের কিন্তু একটা অনেক বড় ফল বা একটা প্রভাবের, এই নেগেটিভ যে প্রভাবগুলো পড়ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, গাছ কেটে ফেলছে, বনভূমি ধ্বংস হচ্ছে, খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ঝড়ে হচ্ছে, এগুলো বিভিন্ন প্রাণীদের উপর, প্রাণীদেরকে কি করছে? পরিবেশ থেকে হারিয়ে দিচ্ছে, পরিবেশ থেকে তারা একদম চিরতর হারিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় বিলুপ্ত। আবার কিছু প্রাণী আছে যারা হয়তো বা এখনো হারিয়ে যায়নি, হারানোর পথে, এদেরকে বলা হয় বিলুপ্ত প্রায় প্রাণী। তাহলে পরিবেশের উপর এই প্রভাবটাকে আমরা বলছি হচ্ছে নেতিবাচক প্রভাব। এখন আমরা নেতিবাচক প্রভাবের উপর কিছু ছবি দেখব, যেই ছবিগুলোর মাধ্যমে আমরা মূলত বুঝতে পারবো যে এই প্রভাবগুলোর কারণে আমাদের বিশ্বে অনেক প্রাণী এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 301 ধরনের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি, 301 ধরনের প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। উদ্ভিদও এরকম অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত প্রায়, কিন্তু তার মধ্যে আমরা কিছু প্রজাতি, এখন আমরা কিছু ছবি দেখব। চলো ছবিগুলো এক একে লক্ষ্য করি। এটা তোমাদের বইয়েরই একটা ছবি, এটা দেখতে কিছুটা তাল গাছের মতো, যার মাথার উপরে তোমরা গুচ্ছা আকারে দেখতে পাচ্ছ শিঙের মতো কতগুলো ফল দাঁড়িয়েছে এরকম। এটা হচ্ছে তালি পাম, এটিকে বিপন্ন উদ্ভিদ বলা হয়। এবং তোমরা জেনে অবাক হবা যে সারা বিশ্বের মধ্যে একটি মাত্র উদ্ভিদ যেটা এই তালি পামের প্রজাতি, যেটা আমাদের দেশে আছে, কেবলমাত্র বাংলাদেশে আছে
এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় যে বিশ্ববিদ্যালয়, যেটা পাশ্চাত্যের অক্সফোর্ড নামে পরিচিত ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বাসভবনের ঠিক পিছনেই এই প্রাণীটা আছে, এই উদ্ভিদটি আছে। এই উদ্ভিদটি এখনো তার ফুল ধরে নাই। যখন এই উদ্ভিদটিতে ফুল ধরবে, যেটাকে বলা হচ্ছে মরণ ফুল, মানে মরণ ফুল কেন আমি তোমাদেরকে বলছি। এই মরণ ফুল এই কারণে, যখন এই ফুলটা ফুটবে এবং ফুল ফলার পর যখন ফল ধরবে, তখনই এই গাছটা মারা যাবে। তার মানে এই গাছটা হয়তো বা আর কয়েক বছর বা কয়েক মাস আমাদের মধ্যে বেঁচে থাকবে, যে ফুল ফোটার পরে একে আমরা পাচ্ছি না। তাহলে এই যে উদ্ভিদ, পরিবেশের উপর যে উদ্ভিদ আর প্রাণীর নেতিবাচক প্রভাব, তার কারণে আমরা এই তালি পাম নামক একটি বিপন্ন উদ্ভিদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরের ছবিতে চলে যাই। হ্যাঁ, এটাকে আমরা দেখেই চিনি, এটা আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। একে বলা হয় বিলুপ্ত প্রায় রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাও সুন্দরবনে দিন দিন কমে আসছে। কারণ এটা পরিবেশ বনভূমি ধ্বংস করতেছে, সুন্দরবন নষ্ট হয়ে যাচ্ছে, সুন্দরবনে যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। একটা প্রাণী যখন যেখানে বেঁচে থাকে, সেখানে যদি সে তার বেঁচে থাকার জন্য খাদ্য পানীয় ঠিক মতো না পায়, তাহলে সে বাঁচবে কীভাবে? তার খাবার মৌলিক চাহিদাগুলো সে মেটাতে না পারলে সে তো মারাই যাবে। তো এইভাবে প্রাণীগুলো আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হচ্ছে বিলুপ্ত প্রায় রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমরা একটা উদ্ভিদ দেখলাম, তালি পাম, যেটা বিপন্ন প্রায় উদ্ভিদের পর্যায়ে চলে গেছে, আর একটা প্রাণী যেটা বিলুপ্ত প্রায় রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা তোমাদের বইয়ে নাম আছে। তাহলে আমরা দুইটা বিলুপ্ত প্রায় উদ্ভিদ, একটা উদ্ভিদ তালি পাম আর একটা প্রাণী সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখন আমরা দেখব কিছু প্রাণীর ছবি, যেগুলো আমরা আর দেখতে পাচ্ছি না। এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটা ভারতীয় উপমহাসাগরে এদেরকে দেখা যেত। ওলন্দাজ নাবিকরা এদেরকে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। এই পাখিটার নাম হচ্ছে ডোডো পাখি। পাখিটার নাম কি? ডোডো পাখি, ছোট্ট একটু বড় আকৃতির। তো এই যে ডোডো পাখি দেখতে পাচ্ছ, এই ডোডো পাখিটার একটু মজার কাহিনী বলি। একে বলা হচ্ছে খাদক পাখি বলা হয়, মানে খুব পেটুক পাখি বলা হয়। কেন পেটুক পাখি বলা হয় সেটা আমি তোমাদেরকে বলি। এটা হচ্ছে এরা যখন ডিম পাড়তো, এখন এদেরকে পৃথিবীতে আর পাওয়া যাচ্ছে না, এরা বিলুপ্ত হয়ে গেছে। ওলন্দাজরা এটা আবিষ্কার করেছিলেন ভারতীয় উপমহাসাগরে, সেটা তোমাদের বললাম। এই পাখিটা কি করে, যখন ডিম ফোটাতো, ডিম ফোটার পর বাচ্চা হওয়ার পর সেখানে ওই উপকূলে থাকা যে বিভিন্ন ফলমূল আছে, এরা অনেক বেশি খেত, পেটুকের মতো খেয়ে খুব দ্রুত বড় হয়ে যেত। তো এই প্রাণীটা বিলুপ্ত হওয়ার কারণ পিছনে বলা হয়েছে যে মূলত শিকার, মানে এই পাখিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল না, কিন্তু যখন ওই উপত্যকায় বা ওই সাগর উপকূলীয় অঞ্চলে নাবিকরা নামতো, তখন এখানে খাবারের যখন তাদের সংকট হতো, তখন এই তিক্ত পাখিটাকে তারা মেরে খেতে ফেলতো। আর ডোডো পাখিটা এমন একটা পাখি যে মানুষদেরকে দেখে ভয় পেত না, বরং মানুষের খুব কাছে চলে যেত। তো এই কারণে মানুষ কী করতো, একে মেরে ফেলতো এবং এর মাংস খেত। এবং এরকম দেখা যাচ্ছে এখন শিকারের ফলে আস্তে আস্তে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। এটার কোনো প্রজাতিও এখন পাওয়া যাচ্ছে না, এটা বিলুপ্ত প্রাণী হিসাবে চিহ্নিত হয়েছে। এরপরে দেখো, দেখতে শিয়ালও মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে বাঘ, তাই না? হ্যাঁ, এই যে প্রাণীটা, এটা এখনও এর কিছু কিছু প্রজাতি, অস্ট্রেলিয়ায় একটি প্রজাতি পাওয়া গেছে, আর পৃথিবী থেকে প্রায় হারিয়েই গেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় একটা প্রজাতি পাওয়া গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে এই প্রজাতিটা পাওয়া যায়। তো এই যে প্রজাতিটা পাওয়া যাচ্ছে, এই প্রজাতিটা তোমার বিলুপ্ত, আর কোনো মানে এটার মতো আর দেখা যাচ্ছে না, হয়তো এদের প্রজাতি বেঁচে আছে, কিন্তু এই প্রাণীটি কিন্তু আর নাই। অস্ট্রেলিয়াতে দেখা গেছে এদেরকে। তো এই প্রাণীটার নাম কি? এই প্রাণীটার নাম হচ্ছে তাসমেনিয়ান বাঘ। তাসমেনিয়ান বাঘ, এবং তাসমেনিয়া যে অংশটা, এই অঞ্চলে এদেরকে পাওয়া গেছে, জন্য একে তাসমেনিয়ান বাঘ বলা হচ্ছে। এটা বিলুপ্ত পৃথিবী থেকে। তারপরে প্রজাতি, এর 3টি প্রজাতি অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। প্রজাতি নট এইটাই, এই প্রাণীটা এদের বংশধর হিসাবে পাওয়া গেছে আর কি। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন যেটা দেখবো, এক ধরনের পাখি, দেখো এই যে শিরটা লাল রঙের, দেখেছো? লাল রঙের এই পাখিটার নাম হচ্ছে লাল শির, যেটা আমাদের বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে, আমাদের দেশে না, পৃথিবীর বাইরে আছে, এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই পাখিটা
সেই সিলেট অঞ্চলে এদেরকে দেখা যেত, কিন্তু এরা আসলে দেখতে সুন্দর হওয়ার কারণে শিকারীরা আসলে এদেরকে শিকার করার কারণে আমাদের বাসস্থল নষ্ট হয়ে যাওয়ার কারণে এদেরকে আর বাংলাদেশে দেখা যাচ্ছে না। আরেকটি প্রাণী যেটি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এটা হচ্ছে একটি গন্ডার, ধূসর বর্ণের, এটি 2 থেকে 4 ফুট লম্বা একটি প্রাণী, গন্ডার, যার নাম হচ্ছে জাভা গন্ডার, এই জাভা গন্ডারটিও এখন আর বাংলাদেশে পাওয়া যায় না, পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা মারা গেছে, এটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, বিলুপ্ত প্রায়। তাহলে আমরা এই বার্ডে কিছু বিলুপ্ত প্রায় প্রাণীর নাম জানলাম, যেমন তাসমানিয়া বাঘ, ডোডো পাখি, তারপর হচ্ছে জাভা গন্ডার, লাল শির, এরকম কিছু পাখি আর প্রাণীদের নাম আমরা জানলাম যেটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, আর কিছু বিলুপ্ত হতে যাচ্ছে এমন উদ্ভিদ আর প্রাণীর নাম জানলাম, তালি পাম গাছ, তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এগুলো পরিবেশের কিসের জন্য হয়েছে? আরেকটি পাখি আছে বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে, যেটি হচ্ছে রাজশকুন, এটি হচ্ছে রাজশকুন পাখি, এটিও বিলুপ্ত হয়ে গেছে, এটিও আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তো এটি কেন হয়েছে? কারণ হয়েছে উদ্ভিদ প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাবের কারণে। ঝড়, বন্যা, খরা আমরা দেখেছি, এগুলো হয় ঝড়, বন্যা, খরা মানুষের কর্মকাণ্ডের হওয়ার কারণে হয় ঝড়, বন্যা, খরা, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণে পরিবেশের নষ্ট হচ্ছে। আবার মানুষ আমরা দেখেছি, আমরা গাছ কেটে ফেলছি, আমরা উঁচু দালান কাজ করছি, কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। এখন পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন বিলুপ্ত হচ্ছে, যেমন আমরা বিভিন্ন প্রাণী দেখলাম, ডোডো পাখি, তাসমানিয়ান বাঘ বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, আর বাংলাদেশের লাল শির ও জাভা গন্ডার, রাজশকুন এরা বিলুপ্ত হয়ে গেছে, আর বর্তমানে তালিপাম এবং রয়্যাল বেঙ্গল টাইগারও বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত হয়েছে। তাহলে এই যে ক্ষতিকর পরিবেশগুলো দেখলাম, এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং আমরা যেন আমাদের প্রাণীগুলোকে সংরক্ষণ করতে পারি, তাদের আবাসস্থল, তাদের খাদ্য আমাদের নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি সুন্দর সাজানো একটি প্রাণী দেখছো, এটি আমরা জানি মরুভূমিতে দেখা যায়, মরুভূমির জাহাজ বলা হয় একে, এটি মরুভূমির প্রাণী উট। এখন মরুভূমিতে এই প্রাণীগুলো কিভাবে বসবাস করে? তোমাদের সেটা একটি প্রশ্ন আছে যে মরুভূমিতে এগুলো কিভাবে বসবাস করে, আমরা এখন এর উত্তরটি জেনে নেব। মরুভূমির পরিবেশে উট যেভাবে বেঁচে থাকে তা হলো, মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুব থাকে। আমরা জানি মরুভূমিতে পানি থাকে না, বৃষ্টিপাত হয় না বলেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ যেমন ক্যাকটাস জন্মায়, এই সকল উদ্ভিদের কাণ্ড বাতাস খুব রসালো হয়, বহিরাগমনটা কিন্তু মিশ্রণ না, কাঁটাযুক্ত, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের মরুভূমিতে প্রাণী বাস করে, যেমন সাপ, গিরগিট, উট। এখন এই যে আমরা দেখলাম মরুভূমি একটা পরিবেশ যেখানে বৃষ্টিপাত নেই, পানির পরিমাণ কম, গাছ হচ্ছে কাঁটাযুক্ত, খসখসে মিশ্রণ নয়, ভিতরে পানি থাকে, তাহলে প্রাণী উট কিভাবে বেঁচে থাকে? দেখো উটের একটা কুঁজ আছে, উট তার পিঠে কুঁজে চর্বি জমিয়ে রাখে, আর এই চর্বি যখন দীর্ঘ সময় পানি আর খাবার ছাড়া মরুভূমির পরিবেশে থাকে, এই যে পিঠের উপরে যে কুঁজটা, এই যে আমরা আগের ছবিতে দেখি, এই যে একটা কুঁজ দেখতে পাচ্ছ, এই যে কুঁজে তারা কি করে? চর্বি জমিয়ে রাখে, যেটা তাকে দীর্ঘদিন বেঁচে থাকতে সুবিধা করে। আর আমরা এটা জানি যে আমাদের পাকস্থলীতে একটা থলে, ওদের 2টা থলে, ওই থলের ভিতরে কিন্তু তারা পানি জমিয়ে রাখে, এটা তাদেরকে সাহায্য করে বেঁচে থাকার জন্য। আমরা এরপরে চলে যাব, দেখো তো এই প্রাণীটি ছিল নাকি সুন্দর সাদা কালো একটা সুন্দর প্রাণী। এই যে সুন্দর প্রাণীটা আসলে দেখলেই ভালো লাগে, তাই না? যখন আমরা অ্যানিমেল প্লান্ট অথবা জিওগ্রাফি চ্যানেলগুলো দেখি, এই প্রাণীটা শীতে বরফের মধ্যে খুব সুন্দর করে হাঁটে, তাই না? এটার নাম কি প্রিয় শিক্ষার্থীরা? আমি জানি তোমরা নাম জানো, এটা হচ্ছে পেঙ্গুইন। তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে যে পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? পেঙ্গুইন হচ্ছে মেরু অঞ্চলের প্রাণী। কোন অঞ্চলের প্রাণী? মেরু অঞ্চলের প্রাণী। আমি তোমাদের বলেছিলাম যে সারপ্রাইজ আছে, যেখানে কিছু এক্সট্রা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এটা বলে দিচ্ছি, পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? মেরু অঞ্চলের প্রাণী। মেরু অঞ্চলে এরা কীভাবে বসবাস করে? মেরু অঞ্চলে তো পরিবেশ অন্যরকম, কেমন চলো দেখি। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু হচ্ছে ঠান্ডা আর বরফে ঢাকা, একদম বরফাচ্ছন্ন একটা এলাকা। মেরু অঞ্চলে কিছু ঘাস আর পাইন উদ্ভিদ দেখা যায়, এবং এই অঞ্চলে বিশেষ ধরনের প্রাণী বাস করে। মেরু ভাল্লুক সাদা রঙের দেখতে, আর সিল থাকে, পেঙ্গুইন থাকে। এরা হচ্ছে মেরু অঞ্চলে বাস করে। কোথায় বাস করে প্রিয় শিক্ষার্থীরা? মেরু অঞ্চলে। আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এটা হচ্ছে মেরু অঞ্চলে বাস করে। তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে যে পেঙ্গুইন কোন অঞ্চলে বসবাস করে,
মেরু অঞ্চলে বাস করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু হলুদ কলম দিয়ে দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, দেখো আমি দিয়ে দিয়েছি। এই যে যখন প্রশ্ন আসবে পেঙ্গুইন কোন অঞ্চলে, তুমি লিখবা পেঙ্গুইন মেরু অঞ্চলে বাস করে। এরপর প্রশ্ন আসতে পারে এই অঞ্চলের বৈশিষ্ট্য, তখন তুমি লিখবা এই যে দিক থেকে লিখবা, এখান থেকে শুরু করবা। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানীয় হলো মেরু অঞ্চল। এখানে প্রচুর ঠান্ডা থাকে। তাহলে এর বৈশিষ্ট্য কি? এটি হচ্ছে ঠান্ডা এবং বরফে ঢাকা, সবচেয়ে ঠান্ডা এবং বরফময় অঞ্চল। আর আর যে অংশটা হচ্ছে এটা বেঁচে থাকে কিভাবে? দেখো, ঠান্ডা থেকে বাঁচার জন্য এদের প্রাণীদের নিচে একটা অত্যন্ত পুরু এবং পশমে ঢাকা থাকে, যাতে এরা এই ঠান্ডা থেকে বাঁচতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্লাইডগুলো দেখে প্রশ্ন উত্তরগুলো ঠিকমতো বুঝে গেছো। এবার আমাদের সময় চলে আসলো ক্লাস শেষ করার। তো শেষ করার আগে আমরা যে দুইটা দিয়ে নিব বাড়ির কাজ, তোমাদের শীঘ্র সংক্ষিপ্ত প্রশ্ন 2, 3, 5, 8 এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ক্লাসটি থেকে পেয়ে যাবে। সাথে আরেকটা প্রশ্নের উত্তর রচনামূলক 8 নং, যেহেতু আমি পড়িয়ে দিলাম, বাসায় কাজগুলো করে মাকে দেখাবে, যাতে তুমি সুন্দর মতো ক্লাসটি বুঝতে পেরেছো। এটা যেন মা বুঝতে পারে, অযথা মোবাইল নিয়ে বসে থাকোনি, সেটা মা বুঝতে পারবে। ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে আবারও, এবং আবার দেখা হবে, আবার সুন্দর একটা ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হয়ে যাব আমি জেবা ম্যাডাম। তবে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।